অতিথি, লিখেছেন সত্যজিৎ রায়। মন্টু কদিন আগে থেকেই শুনেছে তার বাবা মার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মার ছোট মামা। দাদুর চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়িতেই ছিল। মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন, তারপর বুঝলেন ব্যাপারটা। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছ? বাবা বারান্দায় এসে মুচি জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, হ্যাঁ বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে ভুরু কুঁচকে কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতো দিব্যি আছে সেটাই তো জানতাম না। বাবা আরাম কেদারার হাতল থেকে চশমাটা তুলে নিয়ে মার দিকে হাত বাড়ালেন। কই দেখি। এক পাতার চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন। একটা ঝটকা লেগেছে দুজনেরই, সেটা বেশ বুঝতে পারল মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে এই মাসুদপুরে থাকে, সেটাই বা জানলেন কি করে? মা একটুক্ষণ ভুরু কুঁচকে বললেন, শীতল মামা আছেন তো, তার কাছেই জেনেছেন হয়তো। শীতল মামা? আরে হ্যাঁ, তোমার তো আবার কিচ্ছু মনে থাকে না। আমাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে। কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছ। বাজি মেরে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে। সে কি লঙ্কা কাণ্ড, সেই নিয়ে কত হাসাহাসি। ও হ্যাঁ হ্যাঁ, ছোট মামার সঙ্গে তো খুব মিতালি ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন, সে তো শুনেছি শীতল মামাকে কেন্দ্র করেই। এ বাড়িতেও এসেছেন নাকি শীতলবাবু? হ্যাঁ, আসেননি আবার? রানুর বিয়েতেই তো এলো। ঠিক ঠিক, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম, কিন্তু হঠাৎ আমার এখানে আসছেন কেন সেটাই তো বুঝতে পারলাম না। বাবা একটু ভেবে বললেন, অবশ্যই আসতেই যদি হয় তাহলে তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবে বলো? তোমার বাপ মা, বড় মামা মামি সব পরলোকে। বড় মামার ছেলে কানাডা, মেয়ে সিঙ্গাপুর। তুমি ছাড়া আর কার কাছে যাবে সে? সে তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে কি করে মামা বলে চিনব? মামা যখন বাড়ি থেকে চলে যান তখন আমার বয়স 2 বছর, আর ওনার ছিল 16 কি 17। ওর ছবি একখানা আছে না তোমার পুরনো সে অ্যালবামে? তোমার যা কথা ছিরি, সে চেহারা আর এখনকার চেহারা কি এক নাকি? তখন মামার বয়স 15 কি 16, আর এখন 60। সত্যি খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়তি আছেই, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিচ্ছু জানা নেই। খাবে আর কি, আমরা যা খাই তাই খাবে। আমরা যা খাই তাই খাবে মানে? যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে। সে তো আরো ঝক্কি, 5 রকম পদ না হলে তা হবে না। চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হলো না। দিব্যি আমাদেরই মতো লেখা। ইংরেজিতে তারিখও লিখেছে, ইংরেজি ব্যবহার করেছে। এই তো লিখেছেন আননেসেসারি। নিজের ঠিকানা তো দেয়নি। তা দেয়নি, আর সোমবারই আসছেন বলে লিখেছেন। বাবা মা দুজনই খুব ভাবনায় পড়লেন। সত্যি যে মামাকে কেউ কোনোদিন চোখেই দেখেনি, তাকে তো মামা বলে ভেবে নেওয়া মুশকিল। মন্টু এই দাদির কথা বড় জোর 2-1 বার শুনেছে। স্কুলে পড়া শেষ হবার আগেই দাদু বাড়ি ছেড়ে চলে যায়। তারপর এই 45 বছরের গোড়ায় কয়েকটা বছরের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। মা বললেন তিনি নিশ্চয় মরে গেছেন। মন্টুর 2-1 বার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসে তাহলে বেশ মজা হতো, কিন্তু তারপরই মনে হয়েছে সেরকম কেবল গল্পেই শোনা যায়। তাও গল্পে ঘর পালানো লোককে কয়েকদিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে, এখানে তো তাও নেই। দাদু এলো কি দাদু সেজে অন্য লোক এলো, তাও বোঝবার উপায় নেই। দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না, দিন 10।
বাংলাদেশের ছোট মফস্বল শহরেই দাদুর ছোটবেলা কেটেছে। সেই বাংলাদেশ গ্রাম দেখার জন্যেই দাদুর খুব ইচ্ছে হয়েছে। নিজের দেশ নীলকণ্ঠপুরে তো আর যাওয়া যায় না, কারণ সেখানে আর কেউ বেঁচে নেই। তাই মাসুদপুরে আসতে চান। তাও এখানে একজন ভাগ্নি তো আছেন। মন্টুর বাবা এখানে ওকালতি করেন। মন্টুর দিদি বিয়ে হয়ে গেছে। দাদা কানপুরে হোস্টেলে থেকে IIT-তে পড়ে। রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেললেন। দোতলার পশ্চিমের ঘরের খাটে নতুন বিছানার চাদর, বালিশের ওয়ার, দাদুর জন্য সাবান, তোয়ালে, গামছা সবই এসে গেল। ট্রেন থেকে আসবে দাদু সকালে। দাদু একাই চলে আসবেন সুরেশ বোসের বাড়ি বলে। জিজ্ঞেস করবেন সাইকেল কিংবা রিক্সাওয়ালাকে, তারপর চলে আসবেন। তারপর কপালে যা থাকে। বাবা আজই সকালে বলেছেন, মামা হোক আর না হোক, লোকটা যদি সভ্যটভ্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে এই 10টা দিন জেল হাজতের মধ্যে কাটবে। ভাল লাগে না বাপু, বললেন মা। সাপ না ব্যাং না বিচ্ছু কিচ্ছু জানা নেই। এখন সামলাও ঝক্কি। ঠিকানাটাও দিল না লোকটা। তা না হলে হয় কোনো একটা ছুতোয় না করে দেওয়া যেত। এজন্য একেবারে ঘাড়ে চেপে বসার পণ করে নিয়েছে। মন্টুর মনের ভাব ছিল একদম অন্যরকম। তাদের বাড়িতে কয়েকদিনের মধ্যে কেউ থাকেনি। এখন তার গ্রীষ্মের ছুটি, সারাটা দিন সে বাড়িতেই থাকে। খেলার সঙ্গীর অভাব নেই। সিধু, অনিশ, রথিন, ছোটকা। কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটাই আলাদা। সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে। আর দাদু কি দাদু নয়, মজাও কিন্তু কম নয়। এজন্য অন্যরকম রহস্য অ্যাডভেঞ্চার। যদি দাদু না হয়, যদি কোনো অন্য মতলবের দুষ্টু লোকটা আসে, আর সেটা যদি মন্টু ধরে দিতে পারে, তাহলে দারুণ মজা হবে। সোমবার সকাল 10:30 থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরির পর 11:15টার সময় মন্টু দেখল একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন লোক বসা, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি, তার পায়ের কাছে একটা চামড়ার সুটকেস। লোকটা সুটকেসের উপর একটা পা তুলে দিয়ে বসেছে। ইনি নিশ্চয়ই সাধু নন, অন্তত সাধুর মতো পোশাক পরেন না। ধুতি পাঞ্জাবিও নয়, প্যান্ট শার্ট। মা বলেছিলেন বয়স 60-এর উপর, কিন্তু বেশি বুড়িয়ে যায়নি। মাথার চুলও বেশি পাকেনি। চোখে চশমা আছে, তবে খুব কম পাওয়ার। রিক্সাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে তাকালেন। বললেন, তুমি কে? দাড়ি গোঁফ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে তুলে নিয়ে বলল, আমার নাম সাত্তাকি বোস, অর্জুনের সারথি। না সুরেশ বোসের পুত্র। এই ভারী সুটকেস বইতে পারবে তুমি? ওতে বই আছে কিন্তু। পারবো, তবে চলো। ভিতরে বারান্দায় উঠতেই মা এগিয়ে এলেন, প্রণাম করলেন ভদ্রলোককে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মার হাতে দিয়ে বললেন, তোমার নাম সুহাসিনী তো? হ্যাঁ। তোমার স্বামী তো উকিল, সে বোধহয় কাজে বেরিয়েছে। হ্যাঁ, এইভাবে এসে পড়লাম। খুব কিন্তু বোধ করছিলাম জানো, কিন্তু শেষে মনে হলো 3-10 হয়তো এই বুড়োটাকে বরদাস্ত করবে। তোমাদের খুব অসুবিধা হবে না তো? তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন। কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি মামা তোমার, তারও কোনো প্রমাণ নেই। কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি মামা তোমার, তারও কোনো প্রমাণ নেই। কাজেই সেদিক দিয়ে আমি কিছু দাবিও করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য, এটাই অনেক কিছু ভেবে খুশি হব আমি। মন্টু লক্ষ্য করছিল যে মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে মা। এবার বললেন, আপনি চান টান করবেন তো? খুব বেশি অসুবিধে না হলে? না না, অসুবিধে হবে কেন? মন্টু, ওকে দোতলায় নিয়ে গিয়ে দেখিয়ে দাও চানের ঘরটা। আর আপনি কি খান টান সে তো জানা নেই, তাই আমি সর্বভোগ, যা দেবে তাই খাবো খুশি হয়ে। কথাটা বাড়িয়ে বলছি না। তুমি স্কুলে পড়ো? দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞেস করলেন মন্টুকে। হ্যাঁ, সত্যভামা হাই স্কুল, ক্লাস 7। মন্টু একটা কথা না জিজ্ঞেস করলে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু?
মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন। ও হো, সাধু টাধু তো অনেক কালের আগের কথা ভাই। যখন বাড়ি থেকে প্রথম বেরোই তখন গেলাম হরিদ্বার। বাড়িতে ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। একজন সাধুর সঙ্গে গিয়ে ছিলাম কিছুদিন বটে, ঋষিকেশে। তারপর সেখানেও আর ভালো লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু টাধুর সাথে আর যায়নি। দুপুরে খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যিই বেশ তৃপ্তি ভরে চেটেপুটে খেলেন। আমিষেও কোনো আপত্তি নেই। মাছ, ডিম, দুধ, দই সবই খেলেন। মন্টুর মনে হলো মা একটু চিন্তিত হয়েছেন। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল, সে লক্ষ্য করল মা একবারও মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুললেন ভদ্রলোক, তখন যেন কয়েকটা কথা বলার জন্য মা বললেন, বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয়। ভদ্রলোক হেসে বললেন, গত দুদিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইনি। বললে বিশ্বাস করবে না। মা আর কিছু বললেন না। মন্টুর ইচ্ছে হচ্ছিল যে জিজ্ঞেস করে, বাংলা খাবার কেন খাননি উনি? কোথায় ছিলেন আপনি এতদিন? শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞেস করল না। ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন, তাহলে তাকে গুল মারার সুযোগ দেওয়াটা অনেক বাজে কাজ হবে। উনি যদি কিছু বলতে চান তো নিজে থেকেই বলুন না। কিন্তু উনি নিজেও কিছু বললেন না। 40 বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল, তার তো অনেক কিছুই বলার থাকা উচিত। তাহলে এত চুপচাপ কেন এ লোক? বাবার গাড়ির আওয়াজ এলো তখন মন্টু দোতলায়। সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে আরাম করে বই পড়ছে। তার আগে আধ ঘন্টা মন্টু কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে। সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন, ওহে অর্জুনের সারথি। মন্টু এগিয়ে গিয়ে ভদ্রলোকের ঘরে ঢোকেন। এসো আমার কাছে। ভদ্রলোক বললেন, আমার কাছে বসো, তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, এটা কি? একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করেও পারল না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটা কি? এটাও মন্টু বলতে পারল না। এটা তুর্কির পয়সা, 1 কুরু। আর এটা রোমানিয়ার পয়সা, একে বলে বনি। এটা ইরাকের ফিল। এছাড়াও আরও 10 দেশের 10 রকমের পয়সা দেখালো মন্টুকে ভদ্রলোক। আর একটাও মন্টু এর আগে কখনো দেখেনি, তার নামও শোনেননি। এগুলো সব তোমার জন্য। মন্টু অবাক। ভদ্রলোক বলেন কি? অনিশের কাকাওটাও পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছিলেন যারা এই কাজটা করে তাদের সবাই অনেক স্পেশাল ভাবে, কিন্তু অনিশের কাকার মোটেই এরকম পয়সা নেই। সেটা মন্টু জানে। আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একটা নাতি আছে, তার জন্য এনেছি এসব পয়সা। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলো নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে থেমে গেল। এই লোকটার বিষয়ে কথা বলছে বাবা মা। 10 দিনটা বাড়াবাড়ি নয়? ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনা আপনিই বিদায় নেবেন। আর অন্যরকম রিস্কও নেওয়ার প্রশ্নই ওঠে না। আজ সুধীরের সঙ্গে কথা বলছিলাম, সেও অ্যাডভাইস দিল আলমারি টালমারি সব ভালো করে বন্ধ করে রাখবে। মন্টু তো সব সময় পাহারা দেবে না, তার বন্ধু বান্ধব আছে, খেলাধুলা আছে। আমি কাজে বেরিয়ে যাব, বাড়িতে তুমি আর সদাশিব সারাদিন থাকবে। সদাশিব হলো চোর, ফাঁক পেলেই ঘুমোয়। তুমিও দুপুরে একটু গড়িয়ে নাও। একটা কথা তোমায় বলি, বললেন মন্টুর মা। কি? ওনার সঙ্গে কিন্তু মেয়ের আদল আছে। তোমার তাই মনে হলো? সেই রকম টিকোনো নাক, চোখের চাহনিও সেই একই রকম। আহা, তুমি তো যা বলো। একটু আগেই না বললেন ইনি তোমার মামা নন? কিন্তু মামা লোকটি কেমন তা তো আগেই আমি জানতাম না। লেখাপড়া করেছেন কি না, কোনো ডিসিপ্লিন নেই, ছন্নছাড়া জীবন। আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামলে ঘরে ঢুকলো মন্টু। এই ঘন্টা কয়েকের মধ্যেই মন্টুর খুব ভালো লেগে গেছে ভদ্রলোককে। বাবার কথাগুলো সে পছন্দ করেনি। হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে,
তাই ভেবে সে বাবাকে কয়েন দেখালো। উনি দিয়েছেন কয়েনগুলো? মন্টু মাথা নাড়ালো। উনি কি এসব জায়গায় গেছেন বলে তোকে বলেছে? না, বলেননি। তাও ভালো, এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায়, চৌরঙ্গিতে দোকান আছে। 4:30 নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক। তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে, ভদ্রলোক বললেন। হ্যাঁ, ও তাই বলছিল। মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব একটা চট করে ভাব হয়ে যায়। ভবঘুরেদের বোধহয় এটাই সবচেয়ে ভালো গুণ। আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? তা ঘুরেছি। এক জায়গায় বসে থাকা আমার ধাতে সয় না। আমরা আবার গোছানো জীবনটাই বুঝি। উদ্দেশ্য হারাভাবে ঘোরাঘুরি আমাদের পোহায় না। রোজগার আছে, সংসারে দায়িত্ব আছে, সন্তানের লালন পালন আছে। আপনি তো বিয়ে করেননি? না, ভদ্রলোক চুপিসারে উত্তর করল। সুহাসিনীর বোধহয় মনে নেই, ওর এক প্রমাতামহ, আমার এক দাদু, তারও ঠিক এই প্রবৃত্তি ছিল। উনি 13 বছর বয়সে ঘর ছাড়া হন। আমি তো অল্প দিনের জন্যেও ফিরেছি, উনি তো একেবারেই ফেরেননি। মন্টু দেখল বাবা মার দিকে ফিরে। তুমি এটা জানতে মা? জানলে এখন আমার মনে নেই, মা বলল। বিকেলে চা খাবার পর আর একটা ব্যাপার হলো। মন্টুর বন্ধুরা কদিন থেকেই শুনেছে যে সোমবার তাদের দাদু আসবে, যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই। তারা ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। 4-5টি 10-12 বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদু খুব খুশি হলেন। সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন লাঠি হাতে। মিত্তিদের বাড়ি পেরিয়ে মাঠটার একধারে কদমতলায়, যেখানে বসে দাদু বললেন, তোয়ারেক কাদের বলে জানো? সকলেই মাথা নেড়ে না সূচক জবাব দিল। দাদু বললেন, সাহারা মরুভূমি জানো? সকলে আবার মাথা তুললেন। না, সেই সাহারায় তুয়ারেক বলে একরকম যাযাবার জাতি বাস করত। দরকার হলে তারা দস্যি হয়ে যেত, জলদস্যু প্রবৃত্তির আর কি। সেই তুয়ারেগের কবলে পড়া একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে, সে গল্প তোমাদের বলি। দাদুর গল্প ছেলেদের মন মুগ্ধের মতো শোনালো। মন্টু পরে মাকে বলেছিল গল্পটা। এমন গল্প, ঠিক যেন মনে হচ্ছিল চোখের সামনে দেখছি। বাবা কাছেই ছিলেন, বললেন, গল্পের বই পড়ার বাতিক আছে বুঝি ভদ্রলোকের? কোনো এক ইংরেজি পত্রিকায় এ ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে। মন্টু বলেছিল ভদ্রলোকের সুটকেসে বই আছে। সেটা সে জানে, তবে গল্পের বই কিনা জানে না। 3 দিন 3 রাত পর এভাবেই চলে গেল। বাড়ির কোনো কিছু চুরিও করল না। ভদ্রলোকের কোনো উৎপাতও নেই। যা দেওয়া হয় তাই তৃপ্তি করে খেলেন। কোনো বাড়তি কিছু আবদারও করলেন না। কোনো বিষয়ে অভিযোগ নেই। একদিন বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে। এমনিতে বেশি আসে টাসে না। মন্টু জানে তারা এই দাদু কি দাদু নয়, এই বুড়ো লোকটাকেই দেখতে এসেছে। মা বাবাকে দেখে মনে হলো তারা মোটামুটি বুড়োটাকে মেনেই নিয়েছেন। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, লোকটা সাদাসিধে, এটা বলতেই হবে। বেশি গায়ে পড়ার চেয়ে এই ভালো। তবে এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ জানি না। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে কি বোঝো? দায়িত্ব এড়ানো। এরা পরশ্রী জীব, সারা জীবনটাই হয়তো এর ওর ঘাড়ে ভর করে কাটিয়েছে। মন্টু একবার ছোট দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে। তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছু বলেননি। মা কিন্তু মামা বলে ডাকেননি একবারও। মন্টু সে কথা বলাতে মা বললেন, তাতে ভদ্রলোক খুব একটা দুঃখ পাচ্ছেন বলে তো মনে হলো না। আর মামা যে ডাকবো, তারপর যদি বেরোই উনি আমার মামা নন, তাহলে কি অপ্রস্তুতের মতো ব্যাপার হবে বলতো? 4 দিনের দিন ভদ্রলোক বললেন, আজ একটু বেরোবেন, নীলকণ্ঠপুরে বাস আছে কিনা জানতে চাই। বাবা বললেন, হ্যাঁ যাই। বাজার থেকে 1-2 ঘন্টা অন্তর অন্তর নীলকণ্ঠপুরে বাস ছাড়ে। তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে আসব। ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো? প্রশ্ন করলেন মন্টুর মা। না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেব, ওর জন্য চিন্তা করো না। 9টার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন। দুপুরে মন্টু আর
লোভ সামলাতে পারল না। ভদ্রলোকের ঘর খালি। ওর সুটকেসটায় কি আছে সেটা দেখার জন্য শখ অনেক দিন থেকেই। বাবা নেই, মা একতলায় বিশ্রাম করছেন। মন্টু গিয়ে ঢুকল লোকটার ঘরে। সুটকেসে তালা নেই। চুরির ভয়টা নেই নাকি ভদ্রলোকের? বোঝাই যাচ্ছে। মন্টু সুটকেসে ডালাটা খুলল, কিন্তু কোথায় বই? বই তো নেই। খাতা, খান 30 নানা রঙের খাতা, তার মধ্যে 10-12টা বাঁধিয়ে নেওয়া হয়েছে। কিন্তু খাতা খুলল মন্টু। পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা। পড়তেও কোনো অসুবিধে নেই। মন্টু খাটের উপর উঠল খাতাটা নিয়ে। পর মুহূর্তেই নেমে আসতে হলো। তার অজান্তেই তার মা উপরে উঠে এসেছেন। এ ঘরে কি হচ্ছে মন্টু? ওনার জিনিসপত্র ঘাটাঘাটি করছো তুমি? মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুটকেসে খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। যাও, নিজের ঘরে যাও। পরে জিনিসপত্র ঘাটতে নেই বাবা, নিজের বই পড়ো গিয়ে। 6টার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক। রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন, রাত্রিরে খাবার সময় মন্টুর বাবা মাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে বললেন ভদ্রলোক, আমি কালই ফিরে যাচ্ছি। তোমাদের আতিথেয়তা তুলনা নেই, কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন টিকে থাকা পোষায় না। বাবা মা যে খবরটা শুনে খুশি, সেটা মন্টু আঁচ করতে পেরেছিল। যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে। বাবা বললেন, আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে? হ্যাঁ, তবে সেও বেশি দিনের জন্য নয়। সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেব। কারোর গলগ্রহ হয়ে থাকার অভ্যাস নেই আমার। আমি যেই বাড়ি যাই সেটা ছাড়ার পর থেকেই স্বাধীন। মা বললেন, গলগ্রহ বলছেন কেন? আমাদের তো কোনো অসুবিধে হচ্ছিল না। খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে, কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে, এই মেহেঙ্গির বাজারে একজন বাড়তি লোকের পিছনে খরচ বড়ই কষ্টকর। এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছে দিতে, বাড়ির গাড়িতে করে। মন্টু জানে যে ট্রেন যখন ছাড়ল তখন অবধি বাবার মনে সন্দেহ আছে, যিনি এসে রইলেন এতদিন তিনি সত্যি করেই কি মন্টুর দাদু কিনা। 7 দিন পর আর এক বৃদ্ধ এসে হাজির হলো মন্টুদের বাড়িতে। ইনি মন্টুর মায়ের শীতল মামা। এর আগে একবারই এসেছেন তিনি দিদির বিয়েতে। সে কি শীতল মামা, হঠাৎ কি মনে করে? একটা কর্তব্য সারতে এসেছি রে। একটা নয়, দুটো। নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ আবার ট্রেনে চেপে এত দুপুরে আসে নাকি? দুপুরে খাবো, কিন্তু আমার জন্য কিছু তৈরি কর। নিশ্চয় খাবেন। কি খেতে মন চায় বলুন, এখানে সব পাওয়া যায়। কলকাতার মতো নয়। দাঁড়া দাঁড়া, আগে কাজগুলো সারি। কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন। এই বইয়ের নাম শুনিসনি তুই? মা বইটা হাতে নিয়ে বললেন, কই না তো। পুলিন তোদের কিছু জানায়নি? পুলিন তোর ছোট মামা, যে লোক কাটিয়ে গেল এখানে 5-5টা দিন, তার নামটাও জানিস না? এটা তারই হাতে লেখা বই। তার বই? তোরা কোন রাজ্যে থাকিস রে? সেদিন কাগজেও তো বেরিয়েছিল। এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে বল? কিন্তু এই নাম তো। হ্যাঁ, এটা ওর ছদ্মনাম। সারা পৃথিবী ঘুরেছে 40 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই। সারা পৃথিবী? পুলিন রায়ের মতো এত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি। আর নিজের রোজগারে যাযাবরের মতো কাটিয়েছে সে সারাটা জীবন। খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরির ড্রাইভারি, কোনো কাজ বাদ পড়েনি তার কাছে। তার অভিজ্ঞতার কাছে গল্পও হার মানে রে। সে বাঘের কবলে পড়েছে, সাপের ছোবল খেয়েছে, সাহারার দস্যুদের হাত থেকে রেহাই পেয়েছে, জাহাজডুবি থেকে সাঁতরে উঠেছে মাদাগাস্কারের ডাঙায়। 39 সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। সে বলে, বাপের বাড়ির মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর। সাদা কালো, ছোট বড়, জঙ্গলি সভ্য সব এক হয়ে যায়। কিন্তু এসব তোমাদের বলে কি লাভ?
তোমাদের মতো ঘর কোনো অশিক্ষিত লোকজন এগুলোর কি মানে বুঝবে বলো? সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিসনি। তাকে মামা বলে ডাকতে পারিসনি। আর এত কথা সে বলতে যাবে কেন তোদের? ইস, আবার ডেকে আনা যায় না মামাকে? উহু, পাখি উড়ে গেছে। বললে বলিদ্বীপটা দেখা হয়নি, সেখানে যাবার চেষ্টা করবে। এই বইটা তোদের দিয়ে গিয়েছে। তোদের ঠিক দেয়নি, দিয়েছে দাদুকে। বললে ওর মনটা এখনো কাঁচা, ওতেই ছাপাটা পড়বে ভালো। তবে ওর আসল পাগলামোর কথাটা বলিনি এখনো। ওকে পই পই করে বললাম, সে আর কটা দিন থেকে যাও, এই বই নির্ঘাত পুরস্কার পাবে। একাডেমি থেকে 10,000 পুরস্কার দিয়েছে আজ। সে কিছুতেই শুনলেন না। বললে টাকা যদি আসে তো মাসুমপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও, সে খুব যত্ন নিয়েছে আমার। শুধু মুখে বলা না, কাগজে লিখে দিয়েছে। এই নে সেই টাকা। মা শীতল মামার হাত থেকে খামটা নিয়ে চোখ মুছতে মুছতে ধরা গলায় বললেন, বোঝো ব্যাপারটা। ধন্যবাদ সবাইকে।